রাঙা হয়ে যায় গাছ। নার্সারি থেকে গাছ নেওয়ার পরে গাছ বাঁচে না। বন্ধু, আপনার কমেন্ট খুব দারুণ কমেন্ট, সত্যি কথা বলছি, এত ভালো কমেন্ট, ভীষণ ভালো লাগছে। আর ভাবলাম এই নিয়েই আজকের একটি ভিডিও করা যাক। নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর গাছ বাঁচে না, আর তার সেই ভুলের কথা আমাদেরকে জানতে হবে। আমি এরকমই কমেন্টের আশা করি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। চলুন এই সকল বিষয় নিয়ে ভাবি। পাতা, কাণ্ড, শেকড়, গাছ, গাছের মাটি, গাছের বেঁচে থাকা নিয়ে আপনাকে আপনার গাছটি বাঁচিয়ে তুলতে হবে আর সুন্দর করে রাখতে হবে। কিভাবে রাখবেন, কিভাবে থাকবে আপনার এত গরমে সুন্দর গাছ, আর কি করলেই বা আপনি ঠিক করতে পারবেন, এমন নানান ধরনের তথ্য আপনাদেরকে জানতে হবে। না বুঝতে পারেন, অবশ্যই না বুঝতে পারেন, একটাবার ফোন করে নেবেন 9609456194। উত্তর পাবেন। আপনি ঠিক কি করতে চলেছেন আপনার গাছের উপরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম তথ্যমূলক ভিডিও আমি আপনাদেরকে দেব, অবশ্যই দেব। শেয়ার করবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, আর ভীষণ ভালো থাকবেন। চলুন গাছেদের কথা বলি সময় নষ্ট না করে। গাছে তুমি কেমন তুমি থাকো। আমরা যখন গাছের পাতাগুলো দেখতে থাকি তার রংটা দেখতে থাকি হলুদ। আমরা যখন গাছের পাতা দেখতে থাকি তখন দেখি হলুদ। আমরা যখন গাছের পাতা দেখি তখন দেখি হলুদ। আরে এই হলুদের মধ্যে যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, শুধু গাছের পাতা নয় হলুদ। আপনাকে জানতে হবে গাছের কোন অংশের পাতা হয়েছে হলুদ। গাছের পাতা ওপর থেকে হলুদ হয়ে যাওয়া গাছের মৃত্যুর কারণ। গাছের পাতার নিচ থেকে হলুদ হয়ে যাওয়া গাছের ভালো হওয়ার কারণ। গাছের পাতার নিচ থেকে হলুদ হয়ে যাচ্ছে মানে গাছের পাতার বয়স হচ্ছে। গাছের পাতা হলুদ হওয়ার সাথে সাথে সাইড থেকে শুকনো হয়ে যাওয়া মানে বুঝে নেওয়া, আর বুঝে নেওয়া মানেই আপনাকে জানতে হবে আপনার জল দেওয়ার কারণ। গাছের পাতা পুরোপুরি ওপর থেকে হলুদে সবুজ হয়ে যাওয়া মানেই খাদ্য না দেওয়ার কারণ। গাছের পাতা হলুদ হলুদ হয়ে খসে খসে পড়ে যাওয়া অতিরিক্ত খাদ্য দেওয়ার কারণ। ধীরে ধীরে মাটির মধ্যে খাদ্য দিচ্ছেন, জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, যত রকম পৃথিবীর খাদ্য আছে সব রকম গাছের গোড়ায় দিচ্ছেন, গাছ তো খাচ্ছে না, তাহলে কেন দিচ্ছেন? অতএব তরতাজা শৌখিন গাছটি হঠাৎ পাতা ওপর থেকে শুকনো হয়ে যাওয়া আপনার অবহেলার কারণ। এই যে আপনি দুপুর 2টো বাজে জল দিলেন না, খুব সকালেই আপনার নির্দিষ্ট একটা সময় আছে দেবেন জল। গাছের না থাকলেই দিতে হবে জল, আর যে জলটা কিন্তু আপনাকে সময় বুঝে নয়। দিনের পর দিন কষ্ট পাচ্ছে, একটা ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করেছেন, আর শেকড়ে 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 তার একদম কমপ্যাক্ট হয়ে যাচ্ছে, একদম রুট বাউন্ড হয়ে যাচ্ছে, আর সকল কিছুর দ্বারাই ভেতরকার যে ঝুড়ো ঝুড়ো মাটিগুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু ড্যাম্পে পরিণত হচ্ছে। ইহার কারণ যে আপনি যখন মাটিটি তৈরি করেন, মনে রাখুন, আপনি যখন মাটিটি তৈরি করেন, মাটিকে ভালো করে গুঁড়িয়ে ধুলো ধুলো করে করেন কেন? যখনই আপনি মাটিকে ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলবেন না, গাছের প্রধান শেকড়টা যখন এই গুটি থেকে সাইডে আসবে, ভেতরকার যে মাটিটি রয়ে গেল সেটা খালি রয়ে গেল। একেবারে শেকড়, একটা মূল শেকড় সাইডে আসার চেষ্টা করবে, আর সাইডে শেকড়টি আসার পরে রিং হতে থাকবে। ধীরে ধীরে আস্তে আস্তে পুরো গ্রাস করে নেবে টবের চারিধারের মাটিটাকে। এটাকে আপনারা রুট বাউন্ড বলছেন তো, আমিও তো তাই বলছি। যখনই এই সাইটের শেকড়টা ধীরে ধীরে রুট বাউন্ড হয়ে যাবে, আর শেকড়গুলো একের পর এক কালো হতে থাকবে, জল প্রবেশ ভেতর পর্যন্ত করতে পারছে না, আর ভেতর থেকে জলটা বাইরে বেরিয়েও আসতে পারছে না। আর ধীরে ধীরে দেখছেন যে
ভেতরকার পর্যন্ত জলটা প্রবেশও করতে পারছেন না। এই তো আপনি টবে জল দিলেন, আর টবে জলটি দেওয়ার পরে সাইড দিয়ে জলটা চলে গেল, মাটিটা ওপরটা হালকা ভেজা আছে, আর ধীরে ধীরে গাছের ক্ষতিটা একের পর এক হতেই আছে। মাত্র 12:10 বাজে, ঠিক মার্চ মাসে দেখা গেছে 12:10 বাজে আপনার গাছটি হঠাৎ ঝিমিয়ে কেমন হয়ে গেছে। আর আপনি জল দিলেন না, ভাবলেন সেই সন্ধ্যের পরেই দেব, এত গরম। দেখছেন পাতাগুলো শুকনো শুকনো হয়ে কেমন খাড়ত্ব হয়ে গিয়ে গাছটি ধীরে ধীরে কয়েকটি দিন পর জোড়া জীর্ণ হতে থাকছে। আর এটার কারণ গাছের গোড়ায় সঠিকভাবে জল নেই। এক্ষেত্রে আপনি খাদ্য দিচ্ছেন, জলও দিচ্ছেন, কিন্তু বুঝেই উঠতে পারছেন না যে কেন ধীরে ধীরে গাছটি খারাপ হয়ে যাচ্ছে। এখানেই শুরু হয়ে যায় গাছের জন্মটা। যখন আপনি একটা নতুন টবে গাছটি রোপণ করতে চলেছেন, গাছটি এইভাবে পলিথিনটি কেটে দেওয়ার পর গাছটি আপনি একটু বেশি করে বসিয়ে ফেললেন। তাহলে আপনি একটু আমাকে বলুন তো, ওপরে যে মাটিটা দিলেন, এখানে জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, খাচ্ছে কি? ফার্স্ট অ্যাক্সিডেন্ট করছে কিন্তু কাণ্ডে, শেকড়ে নয়। তাহলে আপনাকে জানতে হবে গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই বসানো। টব থেকে খুলে নেওয়ার পর 2 বছর আপনার গাছটি রয়েছে, আর গাছটি রয়ে যাওয়ার পর রুট বাউন্ড হয়ে গেছে। মাটিটা যখন তৈরি করবেন, আপনি কোনো উদ্ভিদযুক্ত মাটি নিয়ে এসেছিলেন, আর তার সাথে প্লেন ভাবে রোপণ করবেন, বালি আর মাটি মেখেই করবেন। কোনোদিন আপনার গাছ মারা যাবে না। অর্ধেক বালি অর্ধেক মাটি ফল গাছের জন্য। ঠিক মনে রাখুন, 50 বালি 50 মাটি, অল ফ্রুটস প্ল্যান্ট। যখনই কোনো পার্মানেন্ট ফ্লাওয়ার করছেন 30% বালি মাস্ট। আর এই বালি আর মাটি, এই কথাটা খুব সহজ কথা। আর এই বালি আর মাটিটি যখন আপনি গাছের গোড়াতে ভালো করে গুঁড়িয়ে গাছটি রোপণ করে দিচ্ছেন, আর তখনই হচ্ছে এই জায়গার মাটি কম্প্যাক্ট। তাই আপনার গাছ বেঁচে গেছে, কয়েকটা দিন ফুল দিয়েছে। পরের সমস্যার কথা যদি জানতে হয়, পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে, কারণ ভেতরকার মাটি কম্প্যাক্ট রয়েছে, আর আপনি তারপরেও পুনরায় সাইডকার শেকড় সোজাকে সোজা কাটিং করে আরেকটি স্থানে বসাতে চলেছেন। এই পর্যন্ত বসিয়ে দিলেন, তাহলে সেই তো ভুলটা রয়ে গেল, তাই না? আর ভেতরকার এই গুটিটা দিনের পর দিন শক্ত সমস্ত হতেই থাকলো। এক্ষেত্রে কখনোই উপরকার মাটি নিচকার মাটি কাটবেন না। আপনি যখন ওই গাছটিকে পুনরায় ঠিক করতে চাইবেন, সোজাকে সোজা কাটিং করবেন। ফেব্রুয়ারিতে এই কাজটা করুন, মার্চে এই কাজটা করুন, দেখবেন আপনার গাছটি কথা বলবে, সুন্দর হয়ে উঠবে, আর দেখতেও ভালো হবে। যখন আপনি এইভাবে গাছ রোপণ করবেন, গাছ রোপণের শুরুতেই বা গাছকে রিপোর্টিং করার সময় খাদ্য দেওয়ার কথা আপনাকে কিন্তু গাছ বলে দেয়নি। আপনি সোজাকে সোজা কাটিং করেছেন, কাটিং করার পর নিচকার সাইডকার যখন শেকড় কাটিং করবেন, একটা পাতা সমান নিশ্চয়ই জেনেছেন 10টা শেকড়ের দ্বারায় থাকে একটা পাতা, তাহলে আপনাকে কিছু পাতা কাটিং করে মাইনাস করে দিতে হবে। তাহলে আপনি যখন কাটিংটা করেই দিয়েছেন, এ সময় টবের মধ্যে খাদ্য দিয়ে রোপণ করা নয়। উপরকার পাতা কেটেছেন, নিচকার শেকড় কেটেছেন, বালি মাটি মেখে একটা টবে রোপণ করতে চলেছেন। টবের নিচে প্রথমত গুটি দিয়েছেন, আর গুটি দেওয়ার পরে কিছু বালি চালানো নুড়ি দিয়েছেন, বালি আর মাটি মেখেছেন। দুজনকে নিয়ে আসুন, রৌদ্রে ভালো করে শুকনো করুন, আর মাটিটি উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। তা সেটা আপনারা মোটামুটি জেনেছেন। তা উদ্ভিদযুক্ত মাটি নিয়ে এলেন, আর সেই মাটিকে ভালো করে গুঁড়িয়ে গাছ রোপণ করা নয়, একটা জায়গায় রেখে দিন না। তারপরে ওই মাটিকে ভালো করে ওপরটা জল দিয়ে ভিজিয়ে দিন। আধা ঘন্টা পরে মাটিটিকে আপনি এলোমেলো করুন, দেখবেন মাটিটি ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এটা আপনারা জেনেছেন, আমার অনেক ভিডিও দ্বারা বলা রয়েছে। আর তারপরে আপনি গাছটি রোপণ করুন, কোনো সমস্যাই নেই। গাছ রোপণ করার পর কটি দিন পরে দেখবেন সুন্দর সুন্দর ছোট ছোট নরম একেবারে তরতাজা তাজা ডগা বেরোতে থাকবে। আর ডগা বেরোতে থাকলেই
তারপরে আপনার গাছ খাদ্য চাইবে, দেবেন। খাদ্যর বিষয়টা তো আসছি, এমন অনেক ভিডিও দেওয়া হয়েছে, আর আজকে খাদ্যর বিষয়টা বলছি না, কারণ গাছ রোপণের পর খাদ্য কিভাবে দেবেন সেই ধরনের আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়াটা চালু করবেন। এইরকম ডালটি বেরোতে গেলে 20 থেকে 21টা দিন সময় লাগবে। কাটিং করে দিলেন, গাছটিকে নতুনভাবে একটি টবে আবার স্থানান্তরিত করলেন বা প্রতিস্থাপন করলেন, তারপরে সুন্দর সুন্দর ডগা বেরোবে, গাছ খাদ্য চাইবে, আর আপনি খাদ্য দেবেন। তাহলে আমরা প্রথমের বিষয়টা জানলাম, এবারে জানবো দ্বিতীয় বিষয়টা। গাছ যখন আমরা রোপণ করছি, আর রোপণ করার পরে আমরা দেখছি যে, বা রোপণ করছি না, পুরানো গাছ রয়েছে, আর পাতায় দেখছি হলদে সবুজে রং এসে গেছে, তার মানে কি হয়েছে, মাটিতে দীর্ঘদিন ধরে গাছটিতে যে পরিমাণে খাদ্য, জল সমস্ত কিছু দিয়েছেন, গাছটি একটা সময় সুন্দর আপনার গাছে ফুলও হয়েছে, আর এই সময় দেখা গেছে গাছের খাদ্যের অভাব হয়ে গেছে। এই খাদ্যের অভাব আপনাকে ঠিক করতে গেলে, আর এই অতিরিক্ত গরমে গাছকে ঠিক রাখতে গেলে, গাছের গোড়ায় শুধু খাদ্য নয়, পাতার মধ্যে স্প্রে খাদ্য দিতে হবে। তা অতিরিক্ত গরমের সময় স্প্রে খাদ্য হিসাবে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন, গতকালকের ভিডিওতে দেওয়া রয়েছে। আর তা নইলে কিন্তু আপনি 19-19 3-19 নামে এনপিকে কিন্তু দেবেন, স্প্রে করবেন, ঠিক লিটারে 2 গ্রাম স্প্রে করবেন বিকেল টাইমে, একদম পরিষ্কার, আপনার গাছের রংটি ভালো থাকবে এবং গাছ সবসময় সুস্থ থাকবে। এবারে আসি 3 নম্বর বিষয়টা জানি। গাছের গোড়ায় জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, পরিমাণ মতো ওষুধ দিচ্ছেন, কিন্তু ধীরে ধীরে দেখছেন অবনতি হচ্ছে, একদম খাড়ত্ব এসে যাচ্ছে, না বাড়ছে আর না গাছটি একেবারে ভালো কিছু হচ্ছে, খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের সর্বপ্রথম লক্ষ্য করা, যে মাটির মধ্যে গাছটি রোপণ করা হয়েছিল সেই মাটিটি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার মানে এটাই, ভার্মি কম্পোস্ট, কোকোপিট যাই দিয়ে রোপণ করেন, একটা সময় তার কাজ ছিল আপনাকে গাছ সুন্দর করে তার বৃদ্ধি করেছে, ফুল হয়েছে, সেই মাটিকে আপনাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে রোপণ করুন। আর কিছু পুরানো যে খারাপ ডালগুলো রয়েছে একটু কাটাই ছাটাই করে দিন, প্লেনভাবে গাছটিকে পুনরায় রোপণ করুন। এবং এই যে গাছের খারাপ অবস্থা দীর্ঘদিন থেকে, এটা লেবু গাছ দেখছেন, সেটা ফুল গাছের কেন, যে কোনো গাছের ক্ষেত্রে হলে আর এটাই করবেন, ভালো কাজ পাবেন। দেখছেন কালো স্পট এসে গেছে, আর এটা হয় ছাওয়াযুক্ত জায়গাতে থাকলে। তো দিনে দিনে যে জায়গাটা রৌদ্র সম্পূর্ণ আসে না, আর কোকোপিট ভার্মি কম্পোস্টের দ্বারা একটা সময় সুন্দর হয়েছে, আর তারপরে দেখছেন গাছ একেবারে খারত হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে উপর থেকে, আর ধীরে ধীরে কিন্তু খারাপের দিকেই পৌঁছে যাচ্ছে। তাহলে আপনি জল, খাদ্য টোটালটাই দিচ্ছেন, আপনার গাছ বাড়ছে না, তাহলে কেন দিচ্ছেন? আপনি জল দিলেন টাইম টু টাইম, খাদ্য দিচ্ছেন টাইম টু টাইম, অথচ আপনি কাজ পাচ্ছেন না। তাহলে এইটা আপনাকে জানতে হবে, টোটালটাকেই বন্ধ করা। আপনি জল, খাদ্য টোটালটাকেই বন্ধ করুন, বেঁচে থাকার মতো গাছটির জীবনটি রাখার জন্য অল্প স্বল্প জল দিয়ে বাঁচিয়ে রাখুন। তার আগে একটা কাজ করুন, টব থেকে খুলে ফেলুন, আর আপনি নিজেই বুঝতে পারবেন যে টবের মাটি একদম কালো হয়ে বাজে অবস্থা হয়ে গেছে। টোটাল সাইডকার মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাইডকার মাটি ফেলে দিয়ে, আর গাছের পুরানো ডাল কাটিং করে দিয়ে, আর গাছের মধ্যে দেখবেন যে এরকম পাতার মধ্যে একটা কালো স্পট আসা শুরু হয়ে গেছে, মানে ফাঙ্গাস গোটা বডিতে গাছের ভরে গেছে। আর সেটাকে একেবারে ক্লিয়ার করতে গেলে ডাইথেনিয়াম M45 মাটিতে দেবেন গাছটি রোপণ করার পর। আর পাতার মধ্যে যদি ওই ডাইথেনিয়াম দেন দিতে পারেন, বা সাপ পাউডার থাকে দিতে পারেন, দুটোই আপনাকে দিতে হবে এটা না। আপনার বাড়িতে সাপ পাউডার থাকুক আর ডাইথেনিয়াম M45 থাকুক, বা যে কোনো ফাঙ্গিসাইড থাকুক, যখন গাছের গোড়াতে দিবেন সেটা কিন্তু 2 গ্রাম করে পার লিটার জলে গুলে আর দেবেন। আর অন্তত গাছ রোপণ করার 12-14 দিন পর 100 গ্রাম চুন 10 লিটার জল আন্দাজে, সেই জল কিন্তু আপনি গাছের গোড়ায় দেবেন। আর দেওয়ার পরে গাছটা আপনার সুস্থ হবে, নতুন পাতা বেরোবে, আর তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়া চালু করবেন। একেবারে গাছের রোগটা চিরতরে বিদায় নেবে। ধীরে ধীরে গাছটি আবার বৃদ্ধি হতে থাকবে তার শাখা প্রশাখা, আর সুন্দর হতে থাকবে।
সিস্টেমটি আপনাকে একটা মেনে চলতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ 15 দিন অন্তর লিটারে 1 ml করে স্প্রে করা, ফাঙ্গিসাইড মাঝে মধ্যে স্প্রে করা। ফাঙ্গিসাইড দিচ্ছেন মানে মাঝে মধ্যেই 15 দিন 18 দিন ছাড়া একবার করে ফাঙ্গিসাইড অন্তত দিন, সপ্তাহে একবার দিতে পারেন। তো ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এরকম দুটি ওষুধ রাখুন, সহজেই কিন্তু সুন্দর গাছ গড়ে তুলুন। গাছের পাতা উপর থেকে হলুদ হলুদ হয়ে যাওয়া মানে মৃত্যুর কারণ। সমস্ত গাছের পাতাগুলো খসে খসে পড়ে গিয়ে কেমন হয়ে যাচ্ছে, বাজে অবস্থায় এসে গেছে আপনার গাছ, আর গাছটিকে ফ্রেশ করে তুলতেই হবে। ছাওয়া ছাওয়া যুক্ত জায়গায় গাছগুলি রয়েছে আপনার, আর সেক্ষেত্রে আপনি কি করছেন, পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন, ঠিক সময় বুঝে খাদ্য দিচ্ছেন, জল দিচ্ছেন, এবং আপনার জায়গাটিতে সম্পূর্ণ রৌদ্র নেই। আর তখনই আসে এই সমস্যা, ধীরে ধীরে জলটা দিতে 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 সাইডকার শেকড় তো খারাপ হয়েছে, আর মাটিটি যখন সাইডকার শেকড় পচে যাওয়ার পর হঠাৎই মাঝে মধ্যে টপটিকে ড্রাই করছেন, আর ধীরে ধীরে মাটিটি ভেতর দিকে ছোট হতে থাকছে, কম্প্যাক্ট হতে থাকছে, আর গাছ তার শেকড় নূতনভাবে জন্ম দেওয়ার জায়গায় একটির পর একটি শেকড় ধীরে ধীরে নষ্ট হতে থাকছে। আর যখনই এইরকম রূপটা আসছে, দেখছেন উপর থেকে একটার পর একটা পাতা হলুদ হলুদ হয়ে গাছটি ধীরে ধীরে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একটা সময় ধরে গাছটি বেড়েছে, বড় হয়েছে, তার অনেকটাই বড় হয়েছে, আর সেই সময়টাই গাছ আজ আর হারিয়ে ফেলছে, কারণ শেকড় একেবারে খারাপ হয়ে গেছে, শেকড় নষ্ট হয়ে গেছে, মাটি কাদাটে ভাব হয়ে গেছে, আর ধীরে ধীরে গাছের পাতা একের পর এক ঝরতে থাকছে। আস্তে আস্তে দেখছেন গাছটি একেবারে মরণাপন্ন, আর গাছটিকে আপনি নিয়ে খুব চিন্তায় পড়েছেন, কি করে করবেন গাছটিকে আবার সুন্দর। সর্বপ্রথম কাজ হবে এই জলটিকে শুকনো করা, এর মধ্যে যে জল দিচ্ছেন সেটিকে ড্রাই করা। দ্বিতীয় কাজ হবে টব থেকে খুলে নেওয়া, খুলে নেওয়ার পরে খালি অবস্থায় 2 দিন তাকে রাখা। তৃতীয় কাজ হবে সাইডকার সম্পূর্ণ মাটি ফেলে দিয়ে এবং গাছটিকে সম্পূর্ণ রৌদ্রে রোপণ করা। আর রৌদ্রে রোপণ করার পরেই কয়েকটি দিন পরে দেখবেন পাতা বেরোবে। তার আগের কাজ হচ্ছে যখন খাড়ত্ব হয়ে যাবে গাছ, যার যে শেকড়ের ওপরে আপনার গাছ বেঁচেছিল, সুন্দর হয়েছিল, আর সেই খাদ্য নেই, আর সেইভাবে তার শেকড় নেই, তাহলে ওপর থেকে পাতাও নেই, কিন্তু গাছের কাণ্ডটি রয়েছে। আর খাদ্য না থাকার ফলে, আর গাছের পরিমাণ মতো খাদ্য আপনি গোড়ায় দিয়েছেন, অথচ গাছের মতো খাদ্য নেই, কারণ গাছের শেকড়টাই তো নেই, আর খাবেই বাকি। তাহলে আপনি কিছুটা করে কাটিং করে ফেলে দিন, একদম সুন্দর করে কাটিং করে ফেলে দিন, আর পুনরায় গাছটিকে আবারও বালি মাটি করে রোপণ করুন। আর ধীরে ধীরে গাছটি আপনার সুন্দর হতে থাকবে। গ্রীষ্মকাল মানেই যে কোনো ফুলের গাছকে অন্তত সারাদিনে 2 থেকে 3 বার স্নান করাবেন। জল দেওয়ার নিয়ম নিষিদ্ধ রাখবেন না, জল গাছের না থাকলেই দেবেন। ধরুন খুব দুপুর বেলায় আপনি জল দিতে চলেছেন, আর মাটি খুব গরম হয়ে রয়েছে, অথচ গাছ আপনার স্ট্রং হয়ে রয়েছে, একদম হেলদি রয়েছে, তাহলে আপনি অবশ্যই ওই সময় দুপুরবেলায় জল দিতেই পারেন। দেখা গেছে আপনি ভুলে গেছেন, গাছটি আপনার ঝিমোচ্ছে, জল দিতে ভুলেই গেছেন, গাছের পাতাগুলো দেখছেন একদম দুর্বল হয়ে মাটিতে নেতিয়ে পড়েছে, তাহলে আপনি গাছটিকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু রেস্ট দিন, মানে একটু ছাওয়া জায়গার দিকে নিয়ে যান। তারপরে কিন্তু আপনি গাছের গোড়ায় আবার ডুবিয়ে জল দেওয়ার পরে ঠিক 5 মিনিট পর আবার যেখান থেকে নিয়ে এসেছিলেন সেই রৌদ্রেতেই নিয়ে যান, আর আপনার গাছ ফ্রেশ হতে থাকবে। গাছ যখন নিজের খুশিতে বাড়তে থাকে, তাই গাছের পাতা নিচ থেকে হলুদ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আপনার ভালোবাসায় যখন গাছটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, স্বস্তি বোধটা আপনাকে বোঝাতে চায় সে খুব ভালো আছে, আর সেই ভালো লাগাটা আপনাকে কাজে লাগাতে হবে। এই যে ধরুন গাছটি যখন একের পর এক পাতা ফেলিয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, সে সময় আপনি গাছের ডগাটি পিঞ্চ করেননি, তো প্রথম থেকে গাছটি বৃদ্ধি হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট হাইট রাখতে হয়,
সেটা 1 ফুট কেউ রাখেন, কেউ একটু 1.5 ফুট রাখেন। তো 1 ফিট 1.5 ফিট যে উচ্চতায় আপনার রাখার প্রয়োজন সেই উচ্চতা পর্যন্ত আপনি রেখেছেন। তো প্রথমত অবস্থায় মোটামুটি 1 ফিট পর্যন্ত আপনি উচ্চতায় রাখুন, আর তারপরে তার ডগাটিকে কাটিং করুন। যখনই আপনি কাটিং করে দেবেন, গাছ যখন ধীরে ধীরে উপর দিকে পাতা হতে থাকবে, আর নিচকার পুরানো পাতাগুলো ধীরে ধীরে কিন্তু একদম হলুদ হতে থাকবে, কারণ উপরকার পাতা সুন্দর হচ্ছে আর গাছের নিচকার পাতার বয়স হচ্ছে। খুব সুন্দরভাবে দেখুন, গাছটির পাতা যখন তুলছেন একদম সুস্থতার সঙ্গে হলুদ, কিন্তু ধীরে ধীরে একটুর পর একটু করে পাতাটি হলুদ হয়েছে, হঠাৎ হলুদ হয়ে যাওয়া নয়। আর গাছটি তাতে কিন্তু খুব স্বস্তি বোধ করছে। গাছকে নিচেকার পাতা, কিছু পুরানো পাতা আপনাকে ফেলে দিতে হবে। যত নিচকার পাতা ফেলবেন, গাছের উপরের দিকে বৃদ্ধিটা তত ফাস্ট হবে। এই সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে। আর এই সময় নির্দিষ্ট হাইট রাখার পরে কিছুটা নিয়ে আপনাকে কেটে ফেলে দিতে হবে। ধরুন 2 থেকে 2.5 ইঞ্চি নিলেন আর সেটা কাটিং করে দিলেন। পরিমাণ মতো খাদ্য তো অবশ্যই দেবেন গাছের ডগাটি যখন কাটিং করবেন, আর তারপরেই আপনি খাদ্য দেবেন। ডগাটি কাটিং করবেন, ছোট ছোট শাখা বেরিয়ে একটু একটু বড় হবে, আর তারপরেই দেবেন খাদ্য। এই কাটিং করলেন আবার খাদ্য দিলেন, এটা করবেন না। প্রথমত যখনই আপনার গাছটি ধীরে ধীরে গ্রোথ হতে থাকবে আর ধীরে ধীরে গাছের অনেক ডাল শাখা বেরোতে থাকবে, তখন পরিমাণ মতো গাছ খাদ্য চাইবে। আর সেই সময় যদি আপনি খাদ্য সঠিক না দিতে পারেন, আর তখনই একের পর এক ফুল কিন্তু আপনার হলুদ হতে থাকছে। আর হলুদ হতে থাকছে মানেই আপনাকে ডগা প্রিন্ট করতে হবে। যখনই ডগা প্রিন্ট করবেন, নতুন নতুন শাখা বেরোবে আর শৌখিন শৌখিন ডাল বেরোবে। সব সময়ের জন্য আপনার গাছে সঠিক এবং তরতাজা ফুলগুলি হতে থাকবে। এবারে আসি, গাছ কিনে নিয়ে যাওয়ার পর নার্সারি থেকে আপনার গাছ কেন মারা যায়। প্রথম ভুল, এই মাটিটি ভাঙবেন না। প্রথম ভুল, এই মাটিটি আপনি ভাঙবেন না। শুধু লক্ষ্য করবেন নিচ থেকে বড়সড় শেকড় বেরোচ্ছে কিনা। আর যদি নিচ থেকে মোটা মোটা শেকড় বেরিয়ে যায় আর সেগুলো কাটিং করা থাকে, তাহলে গাছটি যখন আপনি রোপণ করবেন, লক্ষ্য করবেন সেই গাছটি কিসের ওপরে রোপণ করা রয়েছে। আর তাহলে এটা আপনি লক্ষ্য করবেন, সেটা বলছি। তবে এটা দেখবেন যে নিচকার শেকড় যদি বেরিয়ে যেতে থাকে, তাহলে গাছ রোপণের সময় আপনাকে জানতে হবে, আপনাকে কেউ একটা বড়সড় গাছ দিয়েছে বটে, আর দিয়েছে বটে তার বাড়িতে শেকড়টা সে রেখে দিয়েছে, কারণ প্লাস্টিক থেকে যে শেকড়টা বেরিয়েছিল সেটা তার মাটিতে কাটিং হয়ে রয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। একটুখানি একটা ছোট্ট পলিথিনের মধ্যে একটা বড় 1 থেকে 1.5 ফুটের গাছ আপনি কিনে নিয়ে এসছেন। তার মাথায় একটা করে ফুল ছিল, আর ফুল ছিল বলেই আপনি কিনে নিয়ে এসছেন। আর নিয়ে আসার পরে আপনি গাছটি রোপণ করছেন, গাছটি টুক করে ঝিমিয়ে মারা যাচ্ছে। তাহলে আমরা যখন গাছটি রোপণ করব আর শেকড় কাটিং করা থাকবে, শেকড় যখন তার বাড়িতে কাটিং করা রয়েছে, আপনাকে সাথে সাথে কিন্তু গাছটি কিছুটা কাটিং করেই রোপণ করতে হবে। তারপরে যে কাজটি করেন, যে গাছ রোপণ করার সময় এ তো মাটি কম্প্যাক্ট করেন, তাহলে উপর থেকে আর নিচ থেকে ভালো করে ঝেঁকে দেবেন। লক্ষ্য করবেন মাটিটি ভেজা আছে কিনা। আর যদি মাটি ভেজা অবস্থায় থাকে, এই মাটিকে শুকনো করা। আর এই মাটিকে ভেঙে ছাড়িয়ে গাছ রোপণ করা নয়। কোনটার আপনি ছাড়িয়ে দিতে পারেন আর কোনটা আপনি ফেলে দিতে পারেন, সেই পয়েন্ট আপনাকে দেওয়াই রয়েছে। ধরুন আপনি একটি গোলাপ গাছ রোপণ করতে চলেছেন। সর্বপ্রথম লক্ষ্য করবেন যে গাছটিতে কি দিয়ে গাছটি রোপণ করা রয়েছে। যদি এটি মাটি দিয়ে রোপণ করা থাকে, তাহলে কিন্তু আপনার এর থেকে ঝেড়ে দেওয়া যাবে না। মাটি দেওয়া গাছ কিনে নিয়ে গেছেন, তাহলে মাটি কিন্তু আপনি খুলে ফেলে দিচ্ছেন না, কারণ আপনি মাটির মধ্যেই গাছটি রোপণ করতে চলেছেন। ধরুন আপনি একটি ধানের এই তুষযুক্ত গাছ নিয়ে গেছেন, মাটির মধ্যে রোপণ করতে চলেছেন, তাহলে এই তুষটিকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে দিলে কোনো অসুবিধেই নেই, কারণ এই গাছটিকে যখন তৈরি করা হয়েছে তার ভেতরে একটি গুটি আবরিত আছে। দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আর এই গুটি আবরিত আছে মানে এর সাইডকার এই ধানের তুষগুলোকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে হবে। ঝেড়ে ফেলে দিলে শেকড়টা সঠিক থাকছে এবং গুটিটাও ঠিক থাকছে, তাহলে প্রবলেম নেই। সেটা আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না। তাহলে মাটিযুক্ত গাছকে নিয়ে গিয়ে যখন আপনি অন্য কোনো মিডিয়ার উপরে বসাতে চলেছেন,
সেক্ষেত্রে কিন্তু এই মাটি কয়েকটি জিনিসের উপরে এফেক্ট করবে। ধরুন আপনি যদি তুষের ওপরেই এই মাটি সহ গাছটি বসাতে চান, তাহলে এত মাটি থাকলে এটি বেশি রস ধারণ করবে, সেক্ষেত্রে কিছুটা মাটি কমিয়ে দিতে হবে। আর যখন এই মাটিকে সম্পূর্ণভাবে আপনি কোকোপিট, ভার্মি কম্পোস্ট, ধানের তুষ এটা ওটা করে আপনি গাছটি রোপণ করতে চলেছেন, আর ভেতরে থাকছে এরকম শক্ত সমর্থ একদম 1.5 থেকে 2 কেজি মাটি, আর তখনই কিন্তু আপনার এই মাটির মধ্যে রস ধারণ করছে। সেই জন্য আপনি যখন গাছ রোপণ করতে যাবেন, সবসময় গাছের গোড়ায় যে জিনিসটি থাকবে ঠিক সেই ধরনেরই করার চেষ্টা করবেন। আর যদি অন্যথায় অন্য কিছু করতে চান, তাহলে তার মধ্যে যেটি আছে সেটি কিন্তু আপনাকে ফেলতে হবে বা তার থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। তাহলে আমার গাছটি মাটির মধ্যে রোপণ করা আছে আর আমি মাটিতেই রোপণ করব, সমস্যা নেই। তাহলে তুষের মধ্যে গাছ রোপণ করা আছে, তুষে রোপণ করব, সমস্যা নেই। কিন্তু তুষের গাছটি যখন আমি মাটিতে রোপণ করতে যাব, তখন কিন্তু সমস্যা আছে। অর্থাৎ তুষের গাছ যখন মাটিতে রোপণ করব, তাহলে কিন্তু আমি তুষটি ছেড়ে দেবো। বিষয়টা একেবারে ক্লিয়ার। গাছ রোপণ করার পরেই সব থেকে বড় ভুল যেটা করা হয়, গাছকে নিয়ে গিয়ে 4-5 দিন 6 দিন করে ছাওয়াযুক্ত জায়গায় রাখা। গাছ রোপণ করবেন সম্পূর্ণ রৌদ্রে করবেন, আর রৌদ্রের মধ্যে করবেন, পরিমাণ মতো জল দেবেন। কারণ পার্মানেন্ট ফ্লাওয়ার মানেই এ তো সিজন ফ্লাওয়ার নয়, আর পার্মানেন্ট ফ্লাওয়ার মানেই আপনাকে জানতে হবে সম্পূর্ণ রৌদ্রে রাখা এবং ভালো করেই গাছকে স্নান করিয়ে জল দেওয়া এবং গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া। জল দেওয়ার সমস্যা তখনই তার হবে জল নিকাশির সমস্যা যার রয়েছে, অর্থাৎ টবের নিচে নুড়ি দিতে হবে এবং প্রথমত একটা গুটি দিতে হবে, আর বালি মাটি মেখেই গাছ রোপণ করতে হবে। এবং প্রথম অবস্থায় বড় সড়ো টবে গাছ কখনোই রোপণ করা উচিত নয়, টবের সাইজটি 6 ইঞ্চি হতে হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে এটা আমরা জানি, এবং গাছ রোপণ করার পর সাইডের মাটি ভালো করে কম্প্যাক্ট করতে হবে, আর ফ্রেশভাবে আপনার গাছটি কিন্তু বেঁচে যাবে। আর সব থেকে বড় ভুল যেগুলো করে ফেলেন, যে মাটির মধ্যে শিংকুচো, খোল, নানান রকম খাদ্য মেখে গাছ রোপণ করা, এটা কখনোই নয়। গাছ বাঁচাতে গেলে আর এইটুকুই যথেষ্ট। এখানে আপনার খোল, কুচো, ডিএপি, ইউরিয়া নানান ধরনের গাছ কিন্তু আপনাকে বলে দেয় না। সেই জন্য প্লেনভাবে আপনি গাছ রোপণ করুন আর গাছটিকে বাঁচিয়ে তুলুন। যারা অনেক দিন আগে থেকে খাদ্য দিয়ে মাটি তৈরি করে রেখেছেন, তাদের বিষয়টা আলাদা। কারণ গাছ রোপণ করার জন্য অনেকেই 2-4 মাস আগে থেকে মশলা মাটি করে, মানে খাদ্য মাটি করে বানিয়ে রাখে। খাদ্যের বিন্দু মাত্রই খাদ্যের মধ্যে, মাটির মধ্যে কোনো গন্ধ নেই আর সুন্দর হয়ে গেছে, সেক্ষেত্রটা আলাদা। আপনি সহজেই একটি গাছ রোপণ করতে চলেছেন, প্লেন মাটি আর বালি মেখেই করবেন, সঠিক গাছ অবশ্যই করতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আর এইভাবেই করতে থাকুন। এরপরেও যদি কিছুটা না বুঝতে পারেন অবশ্যই ফোন করে নেবেন। আর আসবো আবার কালকে আরেকটি ভিডিও নিয়ে। আপনাদেরই জন্য প্রতিদিনই একটি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ভীষণ ভালো থাকবেন, এইভাবেই সময় দেবেন। অসংখ্য ধন্যবাদ।